প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি বেশ ভালো আছো। তোমরা জানো তোমাদের ন্যারেশন ক্লাসের ধারাবাহিক ক্লাস চলছে। যদি তোমরা জেনে না থাকো তাহলে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকো। আজকের ক্লাস ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ডব্লিউএস কোশ্চেন নিয়ে। তো চলো ক্লাসটা শুরু করি। এই হচ্ছে তোমাদের কোশ্চেন, হ্যাঁ, ডিরেক্ট ইনডিরেক্ট। আচ্ছা, আর তোমরা সবাই প্রত্যেককে যে কোনো ন্যারেশন ক্লাস করার পূর্বে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান যে ক্লাসটি আমি দিয়েছি, আপলোড করেছি, সেই ক্লাসটা সবার প্রথম তোমরা দেখে নেবে। ঠিক আছে তো? আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো যে ন্যারেশন করতে গেলে যে 6টি ধাপ বা 6টি স্টেপ আছে সেইটা খুব ভালো করে বুঝে উঠতে হয়, তাই না? কারণ যত কথা, ন্যারেশনের যত কথা এই 6টি ধাপ বা 6টি স্টেপের মধ্যেই আছে, এবং একটা ন্যারেশনে যা কিছু পরিবর্তনশীল এই 6টা স্টেপ বা 6টা জায়গায় কিন্তু পরিবর্তনশীল, তাই না? আচ্ছা, তো চলো, তো ডাব্লিউএস কোশ্চেন নিয়ে কিছু কথা। তোমরা প্রত্যেকেই জানো যে ইন্ট্রোগেটিভ মার্ক থাকলে সেই সেন্টেন্সটি হয়ে যায় ইন্ট্রোগেটিভ। এবার ডাব্লিউএস কোশ্চেন সেটা কি করে বুঝবো? যদি বাক্যটির শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড থাকে বা বাক্যটি যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে সেটা হবে ডাব্লিউএস কোশ্চেন। আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু থাকবে না, হ্যাঁ, শুধুমাত্র অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, তো তখন তাকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনের ক্লাসটি ইতিমধ্যে হয়ে গেছে, তোমরা সেই ক্লাসটি দেখে নিতে পারো। তো আজকে এই কোশ্চেনগুলো ডাব্লিউএস কোশ্চেন কি করে বুঝলাম তার প্রমাণ কি? এই যে ডাব্লিউএস ওয়ার্ড ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে আর সবার শেষে কোশ্চেন মার্ক। ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই দ্বারা শুরু হয়েছে আর এই যে সবার শেষে কোশ্চেন মার্ক। আশা করি বুঝেছ। এবার ন্যারেশনের মেন মূল বিষয়ে প্রবেশ করলাম। একটা ন্যারেশনে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং আর একটা হচ্ছে রিপোর্টেড। এই হচ্ছে রিপোর্টিং আর এই হচ্ছে রিপোর্টেড। আশা করি তোমরা বুঝেছ। এবার দেখো, এই রিপোর্টেড আর এই রিপোর্টেডের মধ্যে কত পার্থক্য আছে না, একটু দেখো তো স্ট্রাকচার ভেবে নিয়ে দেখো একবার। এই বাক্যটা কত ছোট্ট আর এই বাক্যটা কত বড়, তাই না? কারণ এখানে একটা ক্লজ লাগানো আছে, যে হু থেকে, এইটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ। তো এই ক্লজ লাগিয়ে বাক্যটাকে কি করা হয়েছে, কমপ্লেক্স করা হয়েছে। আর এইটা একটা সাধারণত সিম্পল সেন্টেন্স, বুঝেছো? তাহলে বাক্যে তোমার রিপোর্টেড স্পেসে কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ, এগুলো থাকতেই পারে, মানে বাক্যটাকে বড় করে দেওয়া থাকতেই পারে। আর তোমরা এখানে কিন্তু ভুল করো না, এখানে তোমরা ভয় পেয়ে যাও, বাপরে এত বড় সেন্টেন্স দিয়েছে, যদি ন্যারেশনটা ছোট্ট করে দিত তাহলে পারতাম, আমি তো সব নিয়ম জানি। কিন্তু বাক্যটা যেহেতু বড় করে দিয়েছে, ন্যারেশনটা যেহেতু বড় করে দিয়েছে, তার মানে আমি পারবো না, তাই না? যদি এরকম ভাবনা তোমার হয়ে থাকে তাহলে বিশ্বাস করো, একদমই সেটা তোমার ভুল ভাবনা। কারণ ন্যারেশন রিপোর্টেড স্পিচের বাক্যটি ছোট কি বড় তার উপর ম্যাটার করে না। বাক্যটি ন্যারেশনটি ম্যাটার করে সম্পূর্ণভাবে এই 6টি স্টেপ বা ধাপের উপর, হ্যাঁ। তো সেটাই তোমরা বোঝার চেষ্টা করবে এবং আমি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। স্টেপ ওয়ান, এই যে স্টেপ ওয়ান মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাই না? তাহলে এই জায়গাটা একটু জেনে নাও। রিপোর্টিং স্পিচের মধ্যে তিনটে বিষয় থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, আর হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখো তোমরা সাবজেক্ট পেয়েছো, ভার্ব পেয়েছো, অবজেক্ট কিন্তু নেই। তো যেহেতু এটা টেক্সচুয়াল গ্রামার, তোমার টেক্সট বই থেকে হুবহু সেন্টেন্স নেওয়া হবে,
তার জন্য অনেক ক্ষেত্রে অবজেক্টটাকে হাইড করে দেওয়া থাকতেই পারে। হ্যাঁ, কেন? কারণ ওইটাই হচ্ছে তোমার মূল্যায়ন নির্ধারণের জায়গা, যে তুমি জানো কিনা সেইটাকেই ওখান থেকে জানা হবে। আচ্ছা, তোমরা এইগুলো ধরে নেবে। তোমরা টেক্সট বই জানো, পড়েছো, আশা করি তোমরা প্রত্যেকে পারবে। এবার চলে আসো 6টি ধাপ। এই যে ন্যারেশনে যে 6টি ধাপ, তাহলে স্টেপ 1 হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই যে সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, তাহলে তোমরা এখানে পারলে তোমরা লিখে নাও 1। আচ্ছা, তোমরা পারলে এখানে কি লিখবে বলো? আচ্ছা, তোমরা এখানে পারলে লিখে নেবে স্টেপ কি 1। আচ্ছা, তারপর কমা, এই যে কমা, তাই না? এই যে কমা, এই কমায় তোমরা লিখে নাও স্টেপ 2। বুঝতে পারলে? আচ্ছা, এই যে সাবজেক্ট, এইখানে তোমরা লিখে নেবে 3, স্টেপ কি 3। আর এই যে ডু আর এই যে ওয়ান্ট, এই দুটো মিলে তোমরা লিখবে 4। ওকে, তোমরা এটা কি লিখবে বলো? 4। এবার দেখো, এখানে কোনো প্রোনাউন আছে, কোনো অ্যাডভার্ব আছে? না, এখানে কোনো প্রোনাউন নেই, অ্যাডভার্ব নেই, কিন্তু হ্যাঁ প্রোনাউন আছে। এই যে এটা একটা ইট, তাই না? আর এই যে একটা প্রোনাউন, তাই না? ইউ। আচ্ছা, তাহলে তোমরা ইটকে ধরে নাও, ইট হচ্ছে প্রোনাউন একটা, তাহলে স্টেপ 5। আচ্ছা, তাহলে ইটে তোমরা এখানে লিখে নেবে স্টেপ কি, তোমরা এখানে লিখে নেবে স্টেপ 5। ওকে, আচ্ছা, আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এই স্টেপগুলো জেনে নাও। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব এটা হচ্ছে স্টেপ 1, তাহলে এই যে রিপোর্টিং ভার্ব এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে যে কমা, এই যে স্টেপ 2 হচ্ছে কমা, তাহলে এই যে স্টেপ 2 হচ্ছে কমা। আর স্টেপ 3 হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তো এই হচ্ছে সাবজেক্ট। ওকে, আচ্ছা, আর স্টেপ 4 হচ্ছে ভার্ব, তো এই হচ্ছে ডু অক্সিলারি, আর হচ্ছে ওয়ান্ট হচ্ছে ভার্ব। ওকে, আচ্ছা, আর স্টেপ 5 হচ্ছে কি প্রোনাউন, আর অ্যাডভার্ব হচ্ছে স্টেপ 6। বুঝলে? তাহলে এই হচ্ছে ইট হচ্ছে প্রোনাউন, স্টেপ 5, আর এখানে তো কোনো অ্যাডভার্ব নেই, তার মানে স্টেপ 6 নেই। এখানে মূলত আমরা 5টা স্টেপ বা ধাপ পেলাম। আচ্ছা, এই কথাটা একটু মনে রাখবে। হ্যাঁ, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের অক্সিলারি ভার্ব লাগবেই লাগবে। অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেইন ভার্ব। তার মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের দুটো ভার্ব লাগে। সাবজেক্টের পূর্বে অক্সিলারি, আর সাবজেক্টের পরে হচ্ছে মেইন ভার্ব। মনে থাকবে তো? আর এই যে এটা হচ্ছে অক্সিলারি, আর এইটা হচ্ছে মেইন ভার্ব। আশা করি বুঝেছো। কিন্তু অ্যাসার্টিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব থাকবে, সেটা একটা ভার্বও হতে পারে, আবার হচ্ছে দুটো ভার্বও হতে পারে। কিন্তু ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে অক্সিলারি আর হচ্ছে মেইন ভার্ব, এই দুটো ভার্ব কিন্তু তোমাদের লাগবেই। মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে দুটো ভার্ব লাগবে। আশা করি বুঝেছো। এবার দেখো উত্তরে চলে আসি। যেহেতু আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে জেনে নাও সে থাকলে আক্স লিখতে হয়, শেষ থাকলে আক্স লিখতে হয়, সেড থাকলে আক্স লিখতে হয়, আর সেড টু থাকলে কি লিখতে হয়? আক্স। তো এই যে সেড আছে বলে এখানে হয়ে গেল আক্স। বুঝতে পারলে তো? আচ্ছা, তাহলে এখানে তোমরা লিখে নাও 1। এখানে তোমরা কি লিখে নেবে? 1। আচ্ছা, তাহলে এখানে তোমরা লিখবে 1। এবার কমার জায়গায় ইয়েস নো কোশ্চেনে লেখা হয়েছিল ইফ, কিন্তু যেহেতু ডাব্লিউএস কোশ্চেন, এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, তার জন্য আমরা ইফ লিখতে পারবো না, ডাব্লিউএস ওয়ার্ডটা যা আছে তাই। ওকে, আচ্ছা, তাহলে স্টেপ এখানে তোমরা লিখে নেবে 2, স্টেপ হচ্ছে 2। আশা করি বুঝেছো। এবার দেখো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকবার বলে রাখি যে স্টেপ 1 আর 2 এইটা কিন্তু সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হবে।
অ্যাসার্টিভ হলে অ্যাসার্টিভের মতো, ইন্ট্রোগেটিভ হলে ইন্ট্রোগেটিভের মতো, ইয়েস নো ইন্ট্রোগেটিভের ইয়েস নো কোশ্চেনে ইয়েস নোর মতো হবে, আর ডাব্লিউএস কোশ্চেনে ডাব্লিউএস এর মতো হবে। এই দুটো স্টেপে, হ্যাঁ। কিন্তু এই যে বাকি যে স্টেপগুলো 3, 4, 5, এই যে বাকি যে স্টেপগুলো, এগুলো কিন্তু কখনোই মানে বাক্য বিশেষে আলাদা আলাদা হবে না, প্রত্যেকটা বাক্যে একইভাবে হবে। তাহলে তোমরা একবার ভাবো তো, তোমরা 6টি স্টেপ যদি একবার ভালো করে বুঝে যাও, তাহলে তোমরা 4টে স্টেপ কি বলতো একবারে কমন পেলে। মানে যতগুলো সেন্টেন্স তুমি করবে, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, যতগুলো তোমরা সেন্টেন্স করবে, প্রত্যেকটা সেন্টেন্সে এই 6টা স্টেপের মধ্যে 4টে স্টেপ কিন্তু কমন। আর দুটো যে স্টেপ, স্টেপ 1 আর 2, স্টেপ 1 আর হচ্ছে স্টেপ 2, এগুলো বাক্য বিশেষে পরিবর্তন হয়। তাহলে তোমরা একবার ভেবে দেখো, যদি কোনো একটা সেন্টেন্স ভালো করে বুঝে নিতে পারো, তাহলে তোমার অলরেডি 4টে স্টেপ কি শেখা হয়ে গেল, মানে অন্যান্য বাক্যের 4টে স্টেপ তোমার শেখা হয়ে গেল। প্রায় তোমরা 60-70% শিখে ফেললে। আর বাকি যে দুটো থাকছে সেটা সেন্টেন্স অনুযায়ী, ওগুলো কিছু না, একটু জাস্ট প্র্যাকটিস করলেই তোমরা পারবে। বুঝলে তো? আচ্ছা, এবার দেখো, এই যে সাবজেক্টের গল্পটা, হ্যাঁ, খুব ভালো করে বুঝবে। তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সও এইভাবে করেছো, ইন্ট্রোগেটিভের যে ইয়েস নো কোশ্চেন সেখানেও একইভাবে করেছো, আর আজকে যে ডাব্লিউএস কোশ্চেন সেখানেও কিন্তু সেম একইভাবে হবে। ওকে, তাহলে কি বলা আছে, সাবজেক্টটি ফার্স্ট পারসন যদি হয়, তাহলে ইউটার পার্সনটা কি সেটা একবার বোঝো। হ্যাঁ, তাহলে ইউটা কি ফার্স্ট পারসন? না, ইউটা কিন্তু ফার্স্ট পারসন না। তাহলে ইউটা কি হচ্ছে? সেকেন্ড পারসন। আচ্ছা, তো এখানে পরে আসছি, আগে ফার্স্ট পারসনটা জেনে নাও। ফার্স্ট পারসন হলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে অনুসরণ করে। তার মানে এইটা যদি ফার্স্ট পারসন হতো, তাহলে একে ফলো করতো। হ্যাঁ, আচ্ছা, তো এইটা যেহেতু সেকেন্ড পারসন, তাই কাকে ফলো করবে? তাই ফলো করবে হচ্ছে অবজেক্টকে। কাকে ফলো করবে? দেখো, রিপোর্টিং স্পিচের অবজেক্টকে অনুসরণ করবে। তো এখানে কি অবজেক্ট আছে? এখানে কিন্তু অবজেক্ট নেই। হ্যাঁ, তো এখানে মহিলাটি কাকে বলেছিল বলতে পারবে? মহিলাটি বলেছিল দি বয়। কাকে বলেছিল? দি বয়। এই যে এটাকে তোমায় বুঝে উঠতে হবে যে এখানে অবজেক্ট বলতে হচ্ছে দি বয়। বুঝতে পারলে তো? তাহলে অবজেক্ট এখানে নেই, কিন্তু তোমায় এখানে বুঝে উঠতে হবে। তাহলে এই যে ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করলো? বয়কে। বয় মানে কি? হি। এইটা সাবজেক্টে আছে, তাই এইটাও কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। বুঝতে পারলে? তো এইটা হয়ে গেল হি, এটা হয়ে গেল স্টেপ 3। আশা করি বুঝতে পারছো, তাই না? দেখো কত সহজ। এবার দেখো এই জায়গায়, হ্যাঁ, ডু ওয়ান্ট, তাই না? ডু ওয়ান্ট। ডু ওয়ান্ট মানে কি? ডু ভি1 থাকলে মেন কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, চলো তাহলে এখানে একটা নোট করে নাও। নোট হলো ডু প্লাস ভি1, ডু প্লাস ভি1 সমান সমান প্রেজেন্ট ইনডিফিনিট, সমান সমান, আমি সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে অক্সিলারি ভার্ব এখানে ডু আছে, আর এই যে মেইন ভার্ব ভি1, তাহলে ডু ভি1 থাকলে মেইন সেটা কোন টেন্স হয়ে যায়? প্রেজেন্ট ইনডেফিনিট। এবার এইটাকে আমরা কি করব? দেখো, ভার্বের জায়গায় চলে আসো। হ্যাঁ, ভার্বে কি বলা আছে? যে রিপোর্টিং স্পিচের ভার্বটি যে টেন্সে থাকবে, রিপোর্টেড স্পিচের ভার্বটিও সেই টেন্সে হবে। অর্থাৎ প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট। ব্যাপারটা এখানে এই যে সেইটকে নিয়ে। হ্যাঁ, এই যে রিপোর্টিং এর ভার্ব, এটা প্রেজেন্টে আছে কি পাস্টে আছে, এইটাকে আইডেন্টিফাই করতে হবে। এইটা প্রেজেন্ট হলে এই ভার্বটাও হবে প্রেজেন্ট, আর এইটা পাস্ট হলে এই ভার্বটাও হবে পাস্ট। তাহলে এইটা কি? সেইটটা কি? পাস্টে আছে।
তার জন্য আমরা কি করে দেব, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট যেটা আছে মানে ডু V1 যেটা আছে এটাকে আমরা করে দেব পাস্ট ইনডেফিনিট। তোমরা জানো যে পাস্ট ইনডেফিনিট কি? পাস্ট ইনডেফিনিট হচ্ছে V2, পাস্ট ইনডেফিনিট মানে হচ্ছে V2। ওকে, তাহলে এই যে ওয়ান্ট আছে এই ওয়ান্টকে আমরা করে দেব ওয়ান্টেড। এই ওয়ান্ট কি করে দেব বলো? ওয়ান্টেড। তাহলে ডু V1 থাকলে সেটা কি হয়ে যায়? প্রেজেন্ট ইনডেফিনিট। আর যেহেতু এটা পাস্ট আছে তাই পাস্ট ইনডেফিনিট করে দিতে হবে, তার জন্য হয়ে গেল V2। বুঝতে পারলে? আচ্ছা, এবার স্টেপ 5 এ চলে আসবো। স্টেপ 5 হচ্ছে প্রোনাউন। স্টেপ 5 হচ্ছে প্রোনাউন। দেখো এই প্রোনাউনে এই ব্যাপারটাকে ফলো হবে। হ্যাঁ, প্রোনাউনে এই ব্যাপারটা ফলো হবে। সাবজেক্ট বা অবজেক্ট যাই বলো, প্রোনাউন থার্ড পারসন হলে কাউকেই ফলো করবে না, যা থাকবে তাই। তাহলে ইট হচ্ছে কি? ইট হচ্ছে থার্ড পারসন, তার জন্য কাউকে ফলো করেনি। হ্যাঁ, এই যে ইট হচ্ছে থার্ড পারসন, কাউকে ফলো করবে না, যা আছে তাই, তার জন্য ইটের কোনো পরিবর্তন হলো না। আর এখানে হি হয়েছে কেন? এই যে সেকেন্ড পারসন, এটাকে তো পরিবর্তন করতে হবে। ফার্স্ট পারসন হলে পরিবর্তন হবে, কিন্তু এই ইউ এর জায়গায় যদি কোনো থার্ড পারসন কেউ থাকতো তাহলে অবশ্যই এই ইটের মতো হুবহু তাকে বসিয়ে দিতাম। ঠিক আছে? আচ্ছা, এবার চলো নেক্সট কোশ্চেনে। I asked my father, why don't you say this to the people who come to you for help and advice? তোমরা বুঝে গেছো যে এটা হচ্ছে রিপোর্টিং, এটা হচ্ছে রিপোর্টেড, তাই না? আচ্ছা, এবার 6টি স্টেপ আমরা একবার চিনবার চেষ্টা করি। রিপোর্টিং ভার্ব হচ্ছে স্টেপ 1, তাহলে এই যে asked এটা হচ্ছে কি? স্টেপ 1। তাহলে তোমরা এখানে লিখে নাও, কি লিখবে বলো? স্টেপ 1। আচ্ছা, কমা, এই যে কমা, এই কমার জায়গায় তোমরা লিখবে স্টেপ কি? 2। আচ্ছা, ভালো কথা। এই যে সাবজেক্ট ইউ, এই যে ইউ, এটা হচ্ছে সাবজেক্ট। এই ইউ এ তোমরা লিখবে স্টেপ 3। ওকে, আর এই যে ডু তোমরা পূর্বেই করলে যে ডু থাকলে মেইন ভার্ব কি হয়? V1 হয়। হ্যাঁ, তাহলে এই যে ডু আর এই যে V1 এটা হচ্ছে স্টেপ 3। তাহলে আমি এখানে বলছি স্টেপ কি? ও সরি, 3 হয়েছে, 4 হবে। আচ্ছা, এখানে প্রোনাউন আছে। হ্যাঁ, এই যে প্রোনাউন আছে দিস, তাই না? দিস হচ্ছে একটা প্রোনাউন। আচ্ছা, এটাকে জানো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে দিস। তাহলে এটা হবে স্টেপ 5। ভালো কথা। এবার দেখো, তোমরা বলবে এই তো স্যার বুঝে গেলাম স্টেপ 1, তাই না? স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, হ্যাঁ, আর এই হচ্ছে স্টেপ 5, বুঝে গেলাম তো। কিন্তু দেখো এখানেও কিছু গল্প আছে। বাক্যটা যতই বড় হোক বা ছোট হোক, বড় বাক্য মানে তো তোমরা বুঝেই গেলে যে সেখানে ক্লজ আছে। আমি পূর্বেই বলেছি যে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত করা হয়েছে, আর অ্যাডজেক্টিভ ক্লজটা যুক্ত হয়েই বাক্যটা হয়েছে কমপ্লেক্স। তো তোমাকে অত বুঝবার দরকার নেই, তোমরা শুধু এইটুক মনে করে রাখবে যে আমি রেপোর্টেড স্পিচের মধ্যে এই যে স্টেপ 3 থেকে এটা রেপোর্টেড স্পিচের অন্তর্ভুক্ত হচ্ছে। তো তোমরা এখানে যা যা পাবে এই 6টি স্টেপের মধ্যে, তোমরা এখানে রেপোর্টেডের মধ্যে যা যা পাবে সবগুলোকে পরিবর্তন করবে। ওকে, যেমন এই যে এইটা হচ্ছে কি? ভার্ব, তাহলে এইটাও তোমাকে পরিবর্তন করতে হবে। এই যে ইউ প্রোনাউন, এইটাকেও তোমাকে কি পরিবর্তন করতে হবে। বুঝতে পারলে তো? তাহলে ন্যারেশনে রেপোর্টেড স্পিচের মধ্যে আমি একটা ভার্ব পেলাম কি দুটো ভার্ব পেলাম, একটা প্রোনাউন পেলাম কি দুটো প্রোনাউন পেলাম, সেটা না। আমার কথা হচ্ছে যে আমি এই যে 6টি যে ধাপ, আমাকে 6টি যে স্টেপ পরিবর্তন করতে হবে, এই 6টি স্টেপের মধ্যে আমি প্রত্যেককে এখানে চিনে নেব। সেটা একটা করে থাক বা দুটো করে থাক।
বুঝতে পারলে তো? আচ্ছা, অনেকেই এই জায়গাগুলোতে গিয়ে আহ ঘাবড়ে যায়, মানে সে গুলিয়ে ফেলে, সে চিনতে পারে না। হ্যাঁ, আশা করি এরপর থেকে আর ভুল হবে না। হ্যাঁ, এবার চলো উত্তরে চলে আসি। সেম, এটা তোমরা করেছো। তোমরা এখানে সেইডের পরিবর্তে কি লিখেছিলে? আক্স লিখেছিলে। তাহলে এখানে কি আছে? আক্সড, করাই আছে না? তার জন্য এই আক্সডের আর কোনো পরিবর্তন হবে না। তার জন্য এই আক্সটের আর কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারলে তো? তাহলে এই আক্স থেকে এই আক্সড হয়ে গেল, স্টেপ 1 হয়ে গেল। আচ্ছা, তাহলে তোমরা এখানে লিখে নিতে পারো স্টেপ কি 1। একদম খাতা কলম নিয়ে ক্লাসগুলো করবে কিন্তু, বুঝেছো? আচ্ছা, কমার জায়গায় তোমরা এখানে কি লিখেছিলে বলো? কমার জায়গায় তোমরা কি লিখেছিলে? এই যে ডাব্লিউএস ওয়ার্ডটা যা ছিল সেইটাই লিখেছিলে। তাহলে এখানেও এই যে ডাব্লিউএস ওয়ার্ড এটা যা আছে তাই হবে। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে ন্যারেশনের ফান্ডা। এইভাবেই কিন্তু ন্যারেশন শিখতে হয়, বুঝলে তো? আচ্ছা, এবার স্টেপ 3। স্টেপ 3 তোমরা কি করেছিলে? এই জায়গাটাকে ফলো করেছিলে না? সাবজেক্ট ফার্স্ট পারসন কি সেকেন্ড পারসন কি থার্ড পারসন, ঠিক সেম এখানেও ওই একইভাবে পরিবর্তন হবে। ইউ কোন পারসন বলো? সেকেন্ড পারসন। তো কি বলা আছে? সাবজেক্ট ইজ সেকেন্ড পারসন হলে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে অনুসরণ করে। তো এই হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড পারসন কাকে ফলো করবে? এই অবজেক্টকে ফলো করবে। তো মাই ফাদার, কালামের বাবা, তো এখানে কি মেল হবে, তো হি হবে। বুঝতে পারলে? তাহলে এই হি হবার কারণ ফাদার, কালামের বাবা, তাই এখানে হি হয়েছে। আচ্ছা, হিম হতে পারতো, হিজ হতে পারতো, কিন্তু ওই যে গল্পটা, এইটা সাবজেক্ট ফর্ম আছে বলে এইটাও কি সাবজেক্ট ফর্ম। বুঝেছো? আচ্ছা, এই জায়গায় এবার চলে আসো ভার্বে। এই ভার্বটা প্রেজেন্ট হলে এইটাও কি হবে? প্রেজেন্ট। আর এইটা পাস্ট হলে এইটাও কি হবে? পাস্ট। তোমরা ইতিমধ্যে পূর্বে জেনে নিলে। তো দেখো, আক্সটা যেহেতু পাস্ট আছে তার জন্য এইটাও কি করে দিতে হবে? পাস্ট করে দিতে হবে। তো ডু নটের, এই যে ডু নটের পাস্ট কি? ডু নটের পাস্ট হচ্ছে ডিড নট। জানো না তোমরা এগুলো? আচ্ছা, এগুলো না জানলে জানতে হবে। হ্যাঁ, তাহলে ডু নটের পাস্ট হচ্ছে কি? ডিড নট। আর ডু নট বা ডিড নটের পর মেইন ভার্ব সর্বদা ভি1 হয়। তার জন্য এই সেটা কি বলো? ভি1। কোনোভাবে কিন্তু ডিড নট সেইড লেখা যাবে না। হ্যাঁ, তোমরা যদি করো এইভাবে যে ডু নটের পাস্ট হচ্ছে ডিড নট আর সের পাস্ট হচ্ছে সেইড, ডিড নট সেইড, এইটা করা যাবে না। তো ডু নটের পাস্ট হচ্ছে ডিড নট, আর সে, এটা কিন্তু সে হবে। কেন? কারণ ডিড নটের পর মেইন ভার্ব সর্বদা কি? ভি1 হয়। হ্যাঁ, আর তোমরা কমেন্টে জানাও যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। এরকম ব্যাখ্যা চাইছো তো তোমরা? আচ্ছা, অপেক্ষা করো, প্রত্যেকটা ক্লাসের এরকম ব্যাখ্যা সহ ক্লাস আসবে। চলো, তাহলে হয়ে গেল ভার্বের কথা। এবার দেখো, এই যে দ্যাট, এই যে দ্যাট, এই দ্যাটটা কোথা থেকে আসলো না? এই যে দিস, এই যে স্টেপ 5, এই যে হলো দিস। ওকে, আচ্ছা, এগুলো একটু লিখে নাও তো। এই যে হি, এটা হচ্ছে 3। হ্যাঁ, হি হচ্ছে 3। আর ডিড নট সে, এটা হচ্ছে 5। এটা হচ্ছে 5। সরি সরি সরি, এটা হবে 4 হবে, কারণ ভার্ব এটা হবে 4। আচ্ছা, আর এই যে দ্যাট, এইটা হবে 5। এইটা হবে 5। তাহলে তোমরা এখানে লিখে নাও এটা 5। ওকে, আচ্ছা, এবার বাকিগুলো তো যা আছে তাই। এই ভার্বে চলে আসো। হ্যাঁ, কাম, এটা কি আছে? ভি1 আছে, তাহলে ভি1 থাকলে কি হয়? ভি2, তাই হয়ে গেল কেম। ওকে, এটা হয়ে গেল ভি2। এবার দেখো হিমটা কোথা থেকে আসলো, তাই না? এটা তো পরিবর্তন হয়েছে। এই যে ইউ কাকে ফলো করবে? সেকেন্ড পারসনকে, তাই না? সরি, ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করবে? অবজেক্টকে। তো ফাদার হচ্ছে অবজেক্ট। তো এখানেও ইউ ফলো করেছিল কি? ফাদারকে। আমরা লিখেছি হি। আর এখানে হিম হলো কেন? দেখো, এই জায়গাটা জেনে নাও। ইউ কাকে ফলো করেছিল? হি কে। কখনো আমরা লিখেছি হি,
আবার কখনো লিখলাম হিম। কারণটাকে একবার বোঝার চেষ্টা করো। এই যে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ প্রোনাউনের 3টে ফর্ম, এই 3টে ফর্ম তোমরা খুব ভালো করে মনে করে রাখবে। প্রোনাউনের আরো ফর্ম আছে, কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে এই 3টে ফর্ম খুব কাজে আসে। হ্যাঁ, তো এই 3টে ফর্ম তোমরা খুব ভালো করে মনে রাখবে। তো এবার দেখো, ভার্বের পূর্বে কে থাকে? সাবজেক্ট, তাই এটা সাবজেক্ট ফর্ম। ভার্ব, হ্যাঁ। আর ভার্বের পর কে থাকে? ভার্বের পর তো অবজেক্ট না, এই যে এটা ভার্বের পর কে থাকে? অবজেক্ট। তার জন্য এই হি, তার জন্য এই যে হি এর হয়ে গেছে অবজেক্ট ফর্ম হিম। বুঝেছো তো? তাহলে এই ইউটার পজিশন দেখতে হবে, এ কোন ফর্মে আছে। এ অবজেক্ট ফর্মে আছে, তাই এই ফাদারের অবজেক্ট ফর্ম কি হবে? হি থেকে হিম হবে। আর এইটা সাবজেক্টে ছিল, তাই এখানে কি হয়েছে? হি হয়েছে। ওকে, আচ্ছা। এবার দেখো, এই 6টি স্টেপ বাদ দিয়ে, এই 6টি স্টেপ বাদ দিয়ে আমরা এই প্রশ্নে আর কিছু পেয়েছি? মানে এই 6টি স্টেপ আমাদের হলো তো? হ্যাঁ, এই 6টি স্টেপ আমাদের কিন্তু হয়ে গেল। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, তাই না? তারপরে এই যে ভার্ব, এই যে প্রোনাউন। তাহলে এবার দেখো, এই যে স্টেপগুলো আমরা শুধু জাস্ট পরিবর্তন করে দিলাম। যেখানে যেখানে পরিবর্তন করবার আমরা সেখানে কি করলাম? পরিবর্তন করে দিলাম। ওকে, এবার বাকিগুলো দেখো তো, যা আছে তাই লেখা হয়েছে। বাকিগুলো যা আছে তাই লেখা হয়েছে, তাই না? আচ্ছা। তো এই হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের WH কোশ্চেনের ন্যারেশন। তো তোমরা এই বিষয়টি ভালো করে বুঝে নাও, খাতায় লিখে নাও, এবং তোমাদের রেফারেন্স বই থেকে বা তোমাদের কোশ্চেন বান্স থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। একটা টপিক, যেদিন তোমরা যে ক্লাসটা করবে, যেদিন যেটা প্র্যাকটিস করবে, একটা একটা করে টপিক প্র্যাকটিস করবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্র্যাকটিস করলে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে প্র্যাকটিস করবে, ইন্ট্রোগেটিভ করলে ইন্ট্রোগেটিভেই প্র্যাকটিস করবে। যখনই তোমরা মিক্সড করে প্র্যাকটিস করতে যাবে, তখনই কিন্তু তোমাদের ফুল হবার সম্ভাবনাটা বেশি হবে। প্রত্যেকেই ভালো থাকবে, এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো এক ক্লাসে।